হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এই 26শে জানুয়ারি ছুটিতে চলে গেছিলাম বাদামি। ব্যাঙ্গালোর থেকে রাতের গোল গুম্বজ এক্সপ্রেস ধরে পরদিন সকালে গিয়ে পৌঁছালাম বাদামি স্টেশনে। এখানেই থাকবো 3 দিন। বাদামি কর্ণাটকের বাগালকোটের অন্তর্গত এখন, কিন্তু আগে এটা চালুক্য রাজদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল বাতাপি। কর্ণাটকা ট্যুরিজমের মৌরিয়া চালুক্য রিসর্ট আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো নেমে আগে সেখানে সমস্ত মালপত্রগুলো রেখে চেক ইন করে তারপরে একটা অটোওয়ালা ঠিক করে নিয়েছিলাম, যিনি আমাদের দেখাবেন বাদামি। বাদামিতে 4টে গন্তব্য। একটি হচ্ছে বাদামি কেভস, বাদামি ফোর্টের ধ্বংসাবশেষ, তার সাথে নিচে একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে, আর অগস্ত্য লেক আর লেক সংলগ্ন মল্লিকার্জুন টেম্পল আর ভূতনাথ টেম্পল কমপ্লেক্স। তো প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা গিয়ে পৌঁছালাম বাদামি কেভসের কাছে। টিকিট কেটে ঢুকবো কেভস দেখতে। এখানে মোট 4টি কেভস, মানে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে উঠতে 4টে কেভ রয়েছে। প্রথম যে 1 নম্বর কেভ, ওই দূরে দেখা যাচ্ছে, ওটা বাদামি ফোর্টের রুইন্স। এই নিচে এটা একটা অনেকটা মানে ইন্দো ইসলামিক স্ট্রাকচার মতন জায়গা, ইসলামেরও তো ছিল পরে এখানটাতে। তো আমরা প্রথমেই কেভ 1-এর দিকে এগিয়ে শুরু করেছি। কেভ 1টা হচ্ছে শৈব কেভ। এখানটায় এই দ্বারপাল, এই দেওয়ালে দ্বারপালের মূর্তি রয়েছে সব। তারপরে আস্তে আস্তে ভেতরে গেলে শিবের লিঙ্গ রয়েছে ভেতরে, কিন্তু মন্দিরে পুজো এখন আর হয় না। এক সাইডের দেওয়ালে শিবের অর্ধনারীশ্বর মূর্তি রয়েছে, এটা উপরে ছাতের উপরে এমনি মৎস্য স্কাল্পচার। এই যে এখানে রয়েছে অর্ধনারীশ্বর মূর্তি, আর এই যে অর্ধনারীশ্বর মূর্তি এটা। আর 4টে কেভসেরই মোটামুটি স্ট্রাকচারটা একই রকমের। উঠে একটা সামনে চাতাল আছে, তার ভেতরে পিলার্ড হলঘর মতন, তার মধ্যে ঢুকে এটা যেমনি শৈব কেভ বলে, সামনে নন্দী রয়েছে, আর একদম ভেতরে শিবলিঙ্গ একসময় ছিল। প্রত্যেকটা পিলারগুলো খুব সুন্দর করে কার্ভিংস করা, তো সুন্দর। ওই দূরে শিবলিঙ্গ, মানে এখন আর সেভাবে নেই, পুজো হয় না। এতদিন আগে মানে কোনো মডার্ন যন্ত্রপাতি কিছুই ছিল না, তাও ভাবি যে এনশিয়েন্ট ইন্ডিয়ার শুধু ছেনি হাতুড়ি নিয়ে মানে কারিগরেরা কি সুন্দর সুন্দর সমস্ত অবিস্মরণীয় একটা কীর্তি করে রেখে গেছে। অর্ধনারীশ্বর মূর্তি। 1 নম্বর কেভ দেখা শেষ করে আমরা এখন আস্তে আস্তে যাব 2 নম্বর কেভসের দিকে। তার আগে চারপাশটার একটুখানি ছবি ভিডিও তুলে স্মৃতির ভাণ্ডারটায় সেগুলোকে সঞ্চয় করে রাখা। আর তো দ্বিতীয়বার করে আসা হবে বলে মনে হয় না। এই আসতেই খুব ভয় পাচ্ছিলাম যে উঠতে পারবো তো। আমার মতন ল্যাদখোর যারা শুধু বাজার করা ছাড়া সেরকম আর বাইরে বেরোয় না, তার জন্য সিঁড়ি চড়ে পাহাড় চড়ে গুহা দেখতে যাব, দেখার ইচ্ছে তো 200 ভাগ থাকে, কিন্তু মনে মনে ওটাও থাকে। তবে বাদামি কেভ দেখতে কিন্তু অতটা কষ্ট হয়নি। এক তো ওয়েদার ভালো, শীতের হালকা আমেজ, তার সাথে বেশ ভালো রোদ্দুর ছিল, তো শীতের মিঠে করা রোদ গায়ে মেখে আস্তে আস্তে, আর আমরা গেছিলামও সকাল 8টার সময়, মিঠে করা রোদ গায়ে মেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল দেখতে কেভটা। আস্তে আস্তে এই যে উঠে চলেছি দ্বিতীয় কেভের দিকে। প্রথম ওই দূরে দেখা যাচ্ছে ফোর্টের অংশটা। উপরে উঠতে উঠতে মাঝে মাঝেই দূর থেকে দেখা যাচ্ছিল
অপর পাড়ের ফোর্টের অংশ। এই এসে পৌঁছেছি 2 নম্বর কেভের সামনে। 2 নম্বর কেভের সামনে এই সাইডে যেটা, ওটা কিন্তু ন্যাচারালি তৈরি কেভ। এখানটায় এই 3টে কেভ রক কাট করা, কিন্তু ওই একটা ছোট মাঝে রয়েছে যেটা ন্যাচারাল কেভস। উঠতে উঠতে মাঝে মাঝেই উপর থেকে এই যে অগাস্তা লেক, আর ওই দূরে এই যে ভূতনাথ মন্দির কমপ্লেক্স, এগুলো থেকে থেকেই দেখা দিচ্ছিল। 2 নম্বর কেভের কাছে এসে পৌঁছেছি। 2 নম্বর কেভটা হচ্ছে বৈষ্ণব কেভ। এটারও এই সামনে যেটা এসে পৌঁছালাম আপনি চাতাল, তারপরে ঢুকে এরকম পিলার্ড হলঘর। তবে এখানটায় হচ্ছে মানে পিলারগুলোতে মানে বিষ্ণুর এই যে বরাহ অবতারের মূর্তি, বৈষ্ণব ধর্ম সংক্রান্ত সমস্ত স্কাল্পচারগুলো সেমনিভাবে করা। যত উঠছি আস্তে আস্তে দূরের দৃশ্যপটটাও বদলে যাচ্ছে আস্তে আস্তে। 2 নম্বর আর 3 নম্বর কেভ দুটোই যেমনি বললাম বৈষ্ণব কেভ। বাদামি কেভ চালুক্যরাজ পুলকেশী একের আমলে, প্রথম পুলকেশীর আমলে এটি বানানো। বৈষ্ণব কেভে এই যে বরাহ অবতারের মূর্তি আছে, বিভিন্ন বিষ্ণুর অবতারের মূর্তি চারদিকে, নৃসিংহ অবতার, বামন অবতার, কৃষ্ণ অবতার। এখানটার দেওয়ালগুলোতে ওই উপরে একটা লোটাস ফ্রেমে মাছের ছবি, মৎস্য অবতারকে ডেপিক্ট করছে। এরকম 2-3 দুটো বৈষ্ণব কেভেই বিভিন্ন বিষ্ণুর অবতারের মূর্তি স্কাল্পচার করা আছে। দুটোর মধ্যে কেভ 2টা একটু ছোট, 1 নম্বর কেভের মতোই। আর 3 নম্বর কেভটা হচ্ছে একটুখানি বড় তুলনামূলকভাবে। আর সব কেভের যেমনি বলছিলাম যে এই যে ঢোকার মুখের যে পর্চ মতন বা চাতাল মতন রয়েছে, সেখানটায় এই যে এখানটা একটা এই চারদিকে দেওয়ালে বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের সমস্ত রক কার্ভিং, যেগুলো কিছুটা ন্যাচারালিও হয়তো বৃষ্টির জল টল পড়েও হয়েছে। কেভগুলো তো রক কাটিং করে হয়েছে, কিন্তু বাইরের এই দেওয়ালগুলো রক ফরমেশন করেও হয়েছে। ওই দূরে বাদামি শহর আস্তে আস্তে একটু করে যত উপরে উঠছি নিচে পুরো বাদামি শহরটা আস্তে আস্তে যেন একটু ছোট হয়ে যাচ্ছে। চারপাশটা ঘুরে দেখতে দেখতে ধীরে সুস্থে উঠছি 2 নম্বর কেভ পেরিয়ে এবার 3 নম্বর কেভের দিকে। এই 3 নম্বর কেভ দেখা যাচ্ছে। 3 নম্বর কেভটার একটু রিনোভেশন চলছিল, যার জন্য ভেতরে ঢোকা গেছে। একটা সাইডের দেওয়ালটায় একটু ভালো করে এই যে চাতালের মতন জায়গায় এসে পৌঁছেছি। এটা হচ্ছে এই জায়গাটাকে বলে হচ্ছে মুখমণ্ডপ। আর কেভের 3 নম্বর কেভে এসেছি। সব কেভেরই এই চাতালের মতন জায়গাটাকে বলা হচ্ছে মুখমণ্ডপ। এগুলো পুরোনো দিনের ওই জাতি টাইপের জিনিস। 3 নম্বর কেভ সামনে থেকে বেশ একটা পেট্রা পেট্রা মতন দেখতে লাগছিল আমার। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রথমে এই যে চাতালের মতন জায়গাটা সেটাকে বলছে মুখমণ্ডপ। তারপর পিলার এই যে হলঘর মতন যেটায় ঢুকছি সেটাকে বলছে সভামণ্ডপ। এই 3য় কেভটার ওই দেওয়ালে বিষ্ণুর যে অনন্ত শয়নে, অনন্ত নাগের উপরে যে শয়নের যে মূর্তি, সেটা স্কাল্পচার ছিল। আর ভেতরে একদম দূরে ভেতরে এই যে সভাঘর মতন যেটা জায়গাটাকে বলা হয় সভামণ্ডপ। আর ওই যে দূরে স্যান্টাম, যেগুলোর মধ্যে এককালে মূর্তি ছিল যখন এটায় পুজো হতো, সেই সময় ওইখানে পুজো দেওয়া হতো। এই কেভটার ওই পাশটায় রিনোভেশনের কাজ একটু চলছিল, যার জন্য ওই দিকটা খুব ভালো করে দেখে ওঠা হয়নি। সবার
দরজার মুখে ওই যে দ্বারপাল যেমনি বলেছিলাম সেগুলো সব কেভেরই দরজার মুখে দেখলাম। আর এই যে যে বিষ্ণুর অনন্ত শয্যায় যে মূর্তিটার কথা বলছিলাম, পিলারগুলোর গায়ের কার্ভিংও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটেরই পিলারগুলোর গায়ের কার্ভিং প্রায় একরকম। আবার চলতে চলতে লেক একটু উঁকি দিল। এবার 3 নম্বর কেভ দেখার পালা শেষ করে লেক আর দূরে ফোর্টকে সাইডে রেখে আবারও আস্তে আস্তে উঠে চলেছি এবার 4 নম্বর কেভের দিকে। বেশ খানিকটা একটু উঠতে হয়। 4 নম্বর কেভটা হচ্ছে জৈন কেভ। ওখানটায় জৈন তীর্থঙ্করদের সমস্ত মূর্তি স্কাল্পচার রয়েছে। আস্তে আস্তে চারপাশটা একটু দেখতে দেখতে এই যে সাইডে দেখা যাচ্ছে 4 নম্বর কেভে এসে গেছি। ওটাই ফাইনাল শেষ পর্যায়ে। সেখানটায় উপর থেকে চারপাশটা খুব ভালো লাগছিল দেখতে। উঠে একটু দম নিচ্ছিলাম আসলে, ততক্ষণে একটু চারপাশটা দেখছি। তারপরে আস্তে আস্তে আবার কেভগুলোর ভেতরটা ঘুরে দেখতে যাব। এই যে 4 নম্বর কেভের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে জৈন কেভ। তো এটা স্কাল্পচারগুলো একটু আলাদা রকম। এটার পিলারগুলোর গায়েতেও জৈন তীর্থঙ্করদের সমস্ত মূর্তি খোদাই করা আছে। এই যে দেখতে পাচ্ছ যেমনি অন্য 3টে কেভের পিলারগুলোর গায়ে যেমনি মোটামুটি সমস্ত নানা রকমের নকশাই খোদাই করা ছিল, কিন্তু এই চতুর্থ কেভটা যেটা জৈন কেভ, তার দেওয়াল পিলার সবগুলোর গায়ে জৈন তীর্থঙ্করদের মূর্তি খোদাই করা আছে। আর এটার ভেতরে যে স্যাংটাম, সেখানটাও একটা সিটিং মহাবীরের মূর্তি আছে। সেখানটা একটু লোকজনদের ভিড় ছিল বলে আমি ততক্ষণ চারপাশের দেওয়াল টেওয়ালগুলোই একটু ঘুরে ফিরে দেখছিলাম। অপেক্ষা করছিলাম যে একটু ভিড়টা কমে যাক, তারপরে ভেতরটা গিয়ে দেখব। এই যে আস্তে আস্তে ভেতরে এখনও লোকের ভিড় আছে দেখে হুমকি দিয়ে আবার একটু চলে এলাম। উপরগুলো দেখছি। ওপরের সিলিংয়ের কারুকার্যগুলো মোটামুটি বাকি ওই 3টে কেভেরই মতন, কিন্তু দেখো এর পিলারেও এখানটা কিন্তু এখানে পিলারের গায়েও জৈন তীর্থঙ্করদের সমস্ত স্কাল্পচার করা রয়েছে। এটা ওই শ্রাবণ বেলগোলায় যেরকম বাহুবলী আছে, সেই বাহুবলীর মূর্তির মতোই, হয়তোবা সেটাই সঠিক ঠিক জানা নেই। দেখে আমার ওই শ্রাবণ বেলগোলার বাহুবলীর মূর্তির মতোই মনে হলো দেখে। এখানে দেওয়াল একটু ফাঁকা হওয়ার অপেক্ষায় একটু চারপাশ ঘোরাঘুরি করছি আর কি, যে সুযোগ পেলেই ভেতরে ঢুকে ভালো করে ভেতরে। এই যে এখানে ভেতরে এরকম সিটিং মহাবীরের মূর্তি আছে। কেভ দেখা পর্ব শেষ। এবার বেরিয়ে একটুখানি ফটোশ্যুট করছি। সেটা না হলে ঠিক বেড়ানোর মজা তো থাকে না, তার সাথে একটু স্মৃতি রাখা ভালোই লাগে। পরে আমার দেখতে পুরনো ছবি খুব সবারই নিশ্চয়ই ভালো লাগে বেড়াতে যাওয়ার পুরনো ছবি দেখতে। 4 নম্বর কেভ এটা বাইরে থেকে খুব সুন্দর। 4 নম্বর কেভটা একটু আলাদা রকম, একটু বড় সাইজেরও, ভালোই। কেভ দেখা হয়ে গেলে নেবে আমরা যাব হচ্ছে ওই যে লেকের অপর পাড়ে দেখতে পাচ্ছ যে বাদামি ফোর্টের ধ্বংসাবশেষ, ওই দূরে দেখা যাচ্ছে বাদামি ফোর্টের ধ্বংসাবশেষ। বাদামি ফোর্টে যাব, ওখানটাও ওঠার ইচ্ছে আছে। কতটা উঠতে পারি দেখি, সেই মতন উঠব। ফোর্ট সেভাবে আর কিছুই নেই, যা রয়েছে দুটো একটু লোয়ার লেভেলে একটা শিব মন্দির আছে, আর একদম ফোর্টের টপে গিয়ে একটা শিব মন্দির রয়েছে। ওই লোয়ার লেভেলে শিব মন্দিরটাকে ওরা বলে লোয়ার শিবালয়া, আর উপরে হচ্ছে গিয়ে আপার শিবালয়া। দেওয়ালের কারুকার্যগুলো একটু নামার পথে,
আস্তে আস্তে নিচে নামবো। নামার পথে দেওয়ালের কারুকার্যগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি। মন ক্যামেরাতে তো ছবি তুলছি, তার সাথে যতটা ক্যামেরাবন্দিও করা যায়, যাতে পরে অবসর সময়ে বসে দেখতে পারি আর কি। বেশ ভালো মিঠে করা রোদ্দুর ছিল, শীত খুব ছিল না, আবার একটা শীতের ঠান্ডা মিঠে করা রোদে ভালোই লাগছিল। সকালের রোদে খারাপ লাগছিল না। নিচে নেমে এসে অটো করে এবার পৌঁছে গেছি আমরা আবার বাদামি ফোর্টে যাওয়ার জন্য। ফোর্টে ঢোকার এটা হচ্ছে গেটটা, এখান দিয়েই আমরা ফোর্টে ওঠা শুরু করব। আর এই তার সাইডে আছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। ফোর্ট দেখে এসে মিউজিয়ামে যাব, কিন্তু যেহেতু মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য এই বাইরেটাই একটুখানি ঘুরে দেখে আগে ফোর্টে উঠব। ফোর্টটা ঘুরে এসে তারপরে মিউজিয়ামের ওই টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে যাব। উঠছি ধীরে ধীরে, ফোর্টের দিকে ঢুকে পড়েছি, যাচ্ছি। একই রকমের চারদিকে ওই চুনা পাথরের রক কাটিং। এইটা হচ্ছে লোয়ার শিবালয়া, দূর থেকে দেখা যাচ্ছিল। আমরা ওদিকে আগে যাইনি, আগে একদম উপরেরটা আগে সেরে আসি ভাবলাম, তারপরে এসে নিচেটা দেখব। তো নিচে নেমে পরে যাব আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। তো এখানে শুনেছিলাম নাকি অনেক বেশ একটা দুটো দেওয়ালে পুলকেশীর আমলের কিছু স্ক্রিপ্টও এখানটা এনক্রিপ্টেড আছে। তো এদিক ওদিক অনেক খোঁজার, চলতে চলতে এদিক ওদিক যদিও চোখ রাখছিলাম, কিন্তু তখন খুঁজে পাইনি সেটার জিনিসটার ছবিটা পরে মিউজিয়ামে গিয়ে দেখেছিলাম। দেখে মনে হলো যে হ্যাঁ, এই জায়গাটারই পাশ দিয়ে গেছি, কিন্তু মানে তখন ঠিক ওটা খেয়াল করিনি যে ওটা কোথায়, ওটা স্ক্রিপ্ট ছিল কি কী ছিল, মানে আঁকিবুকি মনে করে হয়তো চোখ এড়িয়ে গেছে তখন। এই উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, পাথরের ফাঁক দিয়ে ফালি আকাশ করে আস্তে আস্তে উপরে উঠে চলেছি। সেরকম ভিড় ছিল না, মাঝে এই দেওয়ালটা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে বেশ ভালো লাগলো, তাই জন্য দাঁড়িয়ে একটু অন্য লোকজনকে ধরে একটুখানি আমরা দুজনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। দুজনে মিলে বেড়াতে গেলে এই একটা মুশকিল হয় যে মানে দুজনের একসাথে ফটো তুলতে গেলে হয় সেলফি তোলো, আর নয়তো ভালো ফটো উঠাতে গেলে ওই লোকজনকেই ধরতে হয় আর কি। তবে আমি তাই ধরি, যে কি আছে। আর লোকেরাও কিন্তু এখনো পর্যন্ত কেউ বিরক্তি প্রকাশ করেননি, সবাই যত জায়গায় গেছি সবাই খুব খুশি মনেই বেশ ছবি তুলে দিয়েছে আর কি। বাদামি পুরো এলাকাটাতে বাঁদরের উৎপাত খুব বেশি, চারপাশে খুব বাঁদর ঘুরে বেড়াচ্ছে তারা তাদের মতন করে। আসলে হাম্পি তো খুব একটা দূরে নয়, আর হাম্পিতে তুঙ্গভদ্রার একটা সাইড যেমন বিজয়নগর সাম্রাজ্য, তার অপর পাটটা তো কিষ্কিন্ধা, তাই জন্য ওদেরই তো রাজত্ব, ওরা তো ঘুরে ফিরে বেড়াবেই। তবে বেশ ভদ্রসভ্য ডিসেন্ট বাঁদর এখানটার। ওরা নিজের মতন করে যদিও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ট্যুরিস্টদের ব্যাগ, জলের বোতল এসব কিছু প্যাকেট ট্যাকেট টানাটানি করছে না। আর বরঞ্চ লোকজন ওদেরকে দেখে যে ছবি তুলছে, ওরাও চুপ করে কেউ কেউ বসে বেশ ভালোই পোজ দিচ্ছে। এই জায়গাটা এসে একটু থমকে গেছি যে ওদিক থেকেও লোক আসছে, এদিকেও রাস্তা, কোন দিকে যেতে হবে। তারপর জিজ্ঞেস করে সাইন দেখে দেখলাম না, এইদিকে উঠতে হবে, ওপরে ওঠার রাস্তা এটাই। উঠছি আস্তে আস্তে, সিঁড়িগুলো খুব যে উঁচু তা না, আস্তে আস্তে হেঁটে ওঠাই যায় আর কি, খুব কষ্টকর কিছু ট্রেক নয় বাদামিটা। আস্তে আস্তে উঠতে উঠতে একদম উপরের খোলা চাতালে গিয়ে পৌঁছাবো, যেখানটা রয়েছে ওই আপার শিবালয়া। ওখানটাও মন্দিরটা ঠিকঠাকই আছে শুনেছি, কিন্তু ভেতরে
শিবলিঙ্গ সেভাবে নেই আর, আর পুজোও এখন হয় না। উপর থেকে নিচের একটা ভালো ভিউ পাওয়া যায়। দেখা যাক, উপরে উঠি আস্তে আস্তে ধীরে। তারপরে চারপাশে বেশ মানে ইতিহাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া আমার খুব ভাল লাগে, এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসে যেতে সময় নিয়ে নিজের মতন করে। আর এইসব জায়গাগুলো ঠিক ওই তাড়াহুড়োতে ঘুরতে আমার ভালো লাগে না, বেশ নিজের মতন করে সময় নিয়ে। এইখানে এই যে দুটো গ্র্যানারি এখন একটু অবশিষ্ট রয়েছে, সেই সব পার করে এই মোটামুটি উপরে এসে পৌঁছেছি। আরও একটু পেছন দিকটাতে গেলে শিব মন্দিরটা রয়েছে, আপার শিবালয়ের যে শিব মন্দির। চারপাশটা একটু ঘুরে দেখছি, দেখে আস্তে আস্তে একটু করে মন্দিরের দিকেও এগোচ্ছি। এই যে দূরে আস্তে করে এসে পৌঁছে গেছি আপার শিবালয়ার সামনে। এটাই হচ্ছে আপার শিবালয়া। আর চারপাশে দূর থেকে উপর থেকে নিচে ওই অগাস্তা লেক, আর পুরো বাদামি টাউনটা অনেক দূরে, নিচে থেকে উপর থেকে নিচে বাদামি টাউনটা বেশ ভালো লাগছে আর কি। মন্দিরের ভেতরে মূর্তি কিছু নেই, মন্দিরের ভেতরে ঢুকিনি। তবে মন্দির এলেই যেমন একটা থাকে যে একটা কোথাও একটা মন্দির গেলেই মন্দিরটাকে প্রদক্ষিণ করার একটা ব্যাপার থাকে। এটা আরও চারপাশটা দেখতে দেখতে দেখলাম মন্দিরটার বাইরে দিয়ে কিন্তু মন্দিরটাকে পুরোটা প্রদক্ষিণ করাই যায়। তখন ভাবলাম যে যাই, মন্দিরের বাইরের দেওয়ালেও খুব সুন্দর সমস্ত স্কাল্পচার করা ছিল, তো একটু মন্দির প্রদক্ষিণও হয়ে যাবে, তার সাথে মন্দিরের বাইরেটাও একটু পুরোটা দেখা হয়ে যাবে, তার সাথে উপর থেকে নিচে বাদামি টাউনের একটা ভিউ সেটাও পাওয়া হয়ে যাবে। আস্তে আস্তে মন্দিরটাকেও প্রদক্ষিণ করে নিলাম। নিচে পুরো একটা মানে পরিখা মতন টাইপের, হয়তো কোনো কালে সেটাই ছিল, দেখে মনে হচ্ছিল যখন এটা মানে বাদামি ফোর্ট আর কি, নরকিং ফোর্ট ছিল, মানে থাকতেন, সেটা মনে হলো। মন্দিরকে প্রদক্ষিণ করে এসে গেছি আবার সামনে। এবার আস্তে আস্তে আবার নিচে নামবো। নিচে নেমে তারপরে ওই দূরে দেখছিলাম যে যেহেতু 26শে জানুয়ারি পরদিন ছিল, দূরে ওখানটা ফ্ল্যাগ হোস্টিং করার জন্য প্রস্তুতি চলছিল আর কি, লাগানোর জন্য। তো নিচে নামছি, নিচে নেমে আস্তে আস্তে ধীরে এবার যাব হচ্ছে লোয়ার শিবালয়াতে। এই দুটো জায়গায় তো ফোর্টে দেখার আছে। আস্তে আস্তে বেশ রোমাঞ্চকর হাঁটার জায়গাগুলো, এক একটা পাথরের ফাঁক দিয়ে দিয়ে এক একটা জায়গা বেশ ভালোই লাগছিল আর কি। মানে ওই দূরে দেখা যাচ্ছে লোয়ার শিবালয়া। আস্তে আস্তে এগিয়ে চলেছি লোয়ার শিবালয়ার দিকে। এটা একটু ছোটো, অনেকটাই ছোটো সাইজে। এই যে আপার শিবালয়ার থেকে এটা অনেক ছোট সাইজের। এখানেও মন্দিরের ভেতরে কোনো লিঙ্গ নেই, মূর্তি পূজা হয় না। ওই দূরে ফোর্টের অন্য রাজসভা বসতো নাকি, সেটার ধ্বংসাবশেষ এটা, যেখানে রাজত্ব করতেন যখন রাজারা, তখন ওখানটা ওনাদের সভা বসতো। এখানেও সেভাবে ভেতরে তো কিছু নেই। এখানেও আস্তে আস্তে বাদামি টাউনটা আবার অনেকটা নিচে নেমে এসছি বলে একটু কাছে চলে এসছি। উপর থেকে যতটা দূরের দেখাচ্ছিল, এখানটা এসে ঠিক অতটা দূর নেই। ফোর্ট থেকে দেখে বেরিয়ে যাব মিউজিয়ামে। তো মিউজিয়ামের ভেতরে তো কিছু ফটো তুলতে পারিনি। মিউজিয়ামটার ভেতরেও চালুক্য আমলের পাওয়া প্রচুর স্কাল্পচার, ছবি, আর যে বললাম ওই পুলকেশীর আমলের স্ক্রিপ্ট, সেইটার ছবি সেটা রয়েছে। আর আরও বিভিন্ন বিভিন্ন সমস্ত গণেশের মূর্তি, অন্য সমস্ত নানা ধরনের মূর্তি আরও রয়েছে আর কি।
তো সেটা দেখা শেষ করে আমাদের পরের গন্তব্য হচ্ছে অগাস্তা লেক। তার কাছে পৌঁছে গেছি। অগাস্তা লেকে প্রথমে দেখব হচ্ছে মল্লিকার্জুন মন্দির, মল্লিকার্জুন শিবা টেম্পল, এই যে রয়েছে সাইডে, সেখানটায় ঢুকবো। আর তারপর একটু হেঁটে গিয়ে ওই দূরে রয়েছে ভূতনাথ টেম্পল কমপ্লেক্স। ওই দূরের পাথরটা দেখছো যেটা, মানে বর্ষাকালে বৃষ্টি পড়লে ওখান থেকে দুটো ওয়াটারফলস মতন দেখা যায়। এই যে মল্লিকার্জুন শিব মন্দিরের কমপ্লেক্সের মধ্যে ঢুকে পড়েছি। এখানটায় ভেতরে শিবলিঙ্গ আছে, কিন্তু এ মন্দিরেও পুজো হয় না এখন আর। যদিও এখানটা ভেতরে ঢুকে দেখলাম যে ভেতরে শিবলিঙ্গ আছে, কিন্তু লোকালরা বলল যে এখানটা এ মন্দিরেও পুজো আর হয় না আর কি। তারপরে অগাস্তা লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে ধীরে ধীরে এগিয়ে চলেছি ভূতনাথ টেম্পল কমপ্লেক্সের দিকে। ভূতনাথ টেম্পল কমপ্লেক্সের পিছনে একটা ছোটো পাহাড়, সেটাতেও বেশ সুন্দর সমস্ত, এই যে সেইখানটাতেই আগে এসেছি, সেখানেও খুব সুন্দর স্কাল্পচার করা রয়েছে। নন্দী, শিবলিঙ্গ, এগুলো সমস্ত, এইগুলো ভূতনাথ টেম্পলটার বাইরের গায়ে এগুলো করা আছে। আর পেছন দিকে যে দেওয়ালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সেই দেওয়ালটাতে অনেক রকমের, এই যে অনেক রকমের স্কাল্পচার করা আছে। তার মধ্যে এই যে মা দুর্গার স্কাল্পচারটা, এই সেম মূর্তি আইহোলের টেম্পেলে, আইহোলে যে দুর্গা টেম্পেল আছে সেই টেম্পেলে কোনো এক সময় ছিল, এখন আর নেই। কিন্তু ওখানে একজন গাইড বলছিলেন, একটি গ্রুপের সাথে গেছিলো, তো সেখানটা গাইড বলছিলেন দেখে আমিও পাশে শুনলাম দাঁড়িয়ে, যে ওই দুর্গা মূর্তি আইহোলের দুর্গা মন্দিরে আগে ছিল। তারপর লেকের পেছন দিকটাতে একটু ঘুরে, লেক ওখান থেকেও একটু নিচে নেমে একটা গুহা আছে, সেই গুহার মধ্যেও কিছু স্কাল্পচার সমস্ত রয়েছে। এইটা পেছন দিকটা হাঁটতে হাঁটতে ওই যে নিচে গুহার মধ্যেও রয়েছে। এই যে এইটা হচ্ছে ওই নিচের গুহাটার ভেতরটা। এখনো ভালোই আছে, এখানটাও ওই বিষ্ণু শুয়ে আছে, এমনি সমস্ত স্কাল্পচার। আর এটা ভূতনাথ টেম্পলের দিকে এবারে যাব। ভূতনাথ টেম্পল দেখা শেষ হলে, এটা ভূতনাথ টেম্পল কমপ্লেক্সের মধ্যে ছোট ছোট অনেক মন্দির। ভূতনাথ টেম্পলটা দেখা শেষ হলে আজকের মতন বলতে বাদামি ঘোরাই শেষ বলতে পারো। থাকবো বাদামিতে, কিন্তু কালকে যাব হচ্ছে মহাকুটা মন্দির, আইহোলে আর পাট্টাডাকাল। এই হচ্ছে ভূতনাথ মন্দির, মেন ভূতনাথ মন্দির। তো এর ভেতরে এরকম রয়েছে। দেখার পরে একটু মন্দিরে চাতালে খানিকক্ষণ একটু বসে তারপরে ফিরে চললাম আবার রিসর্টের উদ্দেশ্যে। আজকের মতন তো ঘোরা এখানেই শেষ হয়ে গেল। আর আসার পথে একটা জায়গা, অটো ভাই একটা কোনো স্ক্রিপ্ট দেখালেন, একজন মানে কর্ণাটকেরই পুরনো যুগের কিছু, কি নাম, কি আর্যভট্ট, তার কিছু স্ক্রিপ্ট, একটু স্লাইড ডিট্যুর পিছন দিকে ছিল। তো সেখানটায় গিয়ে এই যে এখানটা থেকে ভেতর দিকে একটু হেঁটে গেলে ছিল সেটা। আর এরকম একটা ফিরে দুপুরে লাঞ্চ করেছিলাম ওটা, এই যে কাপ্পে আর্যভট্ট ইনস্ক্রিপশন, এটা দেখে ফিরে গেলাম হোটেলে। চলো আজকের মতন তো ঘোরা শেষ, টাটা। কালকে আবার নিয়ে যাব তোমাদের মহাকুটা, আইহোলে আর পাট্টাডাকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।